তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার মধ্যে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের মত বিশেষজ্ঞদের। কাঠামো টেকসই না হলে রূপ নিতে পারে ফ্যাসিবাদে। নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরের সম্পর্ক স্থিতিশীল করার সুযোগ দেখছেন বিশ্লেষকরা। দিল্লিকে ইতিবাচক বার্তা দেবে ভুটানের প্রধানমন্ত্রীর সফরও। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বিত অভিযানে নতুন গতি পায় মুক্তিযুদ্ধ। আত্মোৎসর্গকারী সদস্যদের স্মরণ, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নানা কর্মসূচি। ব্যক্তিগত সামাজিক জীবনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাইবার অপরাধ। নাগরিকদের সুরক্ষা দিতে ডিএনপির সাপোর্ট সেন্টার চালু, 24 ঘন্টায় মিলবে সেবা। এবং মুন্সিগঞ্জে সহিংসতা বাড়ায় উদ্বেগ। সপ্তাহ ব্যবধানে গুলিতে 3 প্রাণহানি, আতঙ্ক জনমনে। নারায়ণগঞ্জে নির্বাচন সামনে রেখে উৎকণ্ঠা বাড়াচ্ছে উদ্ধার না হওয়া অস্ত্র। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। সশস্ত্র বাহিনী দিবস আজ। বাংলাদেশের ইতিহাসে 21 নভেম্বর এমন একদিন যে দিনটিকে বলা হয় সম্মান, সাহস আর দেশ রক্ষার প্রতীক। 1971 সালে এই দিনেই একসঙ্গে যুদ্ধে নামে সেনা, নৌ ও বিমান বাহিনী। এই সমন্বিত অভিযানই মুক্তিযুদ্ধকে নিয়ে যায় বিজয়ের আরও কাছে। সেই থেকেই এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। মাহাদি ইসলাম ধ্রুবর রিপোর্ট। 1971 বাংলার স্বাধীনতাকামীদের নিধনে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তান সেনাবাহিনী। দেশ মাতৃকাকে স্বাধীন করতে সেই আঁধারের মধ্যেই প্রতিরোধের দীপ জ্বেলে দেন 3 বাহিনীর অকুতোভয় সদস্যরা। তাদের সমন্বিত আক্রমণে ভেঙে পড়তে থাকে পাকিস্তানিরা। নৌবাহিনীর দুঃসাহসিক অপারেশন জ্যাকপট, শত্রুপক্ষের উপর আকাশপথে বিমান বাহিনীর একের পর এক আঘাত আর সেনাবাহিনীর সম্মুখ যুদ্ধ, সব মিলেই তৈরি হয় বিজয়ের পথ। আজ সশস্ত্র বাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষাই করছে না, সন্ত্রাস দমন, দুর্যোগ মোকাবেলা, শান্তিরক্ষা মিশন কিংবা যে কোনো সংকটে সাহসের সঙ্গে এগিয়ে আসে সশস্ত্র বাহিনী। নতুন প্রযুক্তি, আধুনিক অস্ত্র, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সব মিলিয়ে সশস্ত্র বাহিনী এখন আরও ক্ষিপ্র, আরও দক্ষ। যুদ্ধবিমান চালানো থেকে শান্তিরক্ষা মিশনের নেতৃত্ব, নারী সদস্যরাও এখন বাহিনীর শক্তির অন্যতম অংশ। অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, নির্বাচনের নিরাপত্তা, মহাসড়ক থেকে পাহাড়, সমুদ্রের উত্তাল জলরাশি, যেখানেই দরকার সেখানেই সরব 3 বাহিনী। বিশ্বের সবচেয়ে কঠিন মিশনগুলোতেও বাংলাদেশের শান্তিরক্ষীরা রাখছে অসাধারণ ভূমিকা। অনেকদিন ধরেই বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর অন্যতম। সাহস, শৃঙ্খলা আর দায়িত্ব, এই 3 স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। 21 নভেম্বর তাই শুধু অতীত স্মরণ নয়, ভবিষ্যতের অঙ্গীকার। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রকে এগিয়ে নিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে সফল হয়েছে। এই ব্যবস্থা ফিরে আসার মধ্য দিয়ে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের, এমনটাই মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন গণতন্ত্রের মৌলিক কাঠামো হিসেবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দিয়েছে আদালত। তবে কাঠামো টেকসই না হলে এই ব্যবস্থাও ফ্যাসিবাদে রূপ নিতে পারে। হাসান ওয়ালির প্রতিবেদন। 2011 সালে আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে রাজপথে নামে বিএনপি, জামায়াত সহ তৎকালীন বিরোধী দলগুলো, যার অংশ হিসেবে 14 সালে নির্বাচনে বর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। 18 সালে নির্বাচনে অংশ নিলেও 24 সালে আবারও বয়কট করে ভোট। একই সঙ্গে রাজপথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোচ্চার ছিল দলগুলো। সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। অবশেষে ফিরল কাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা। আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। এর মধ্য দিয়ে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন 13 জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে 14 জাতীয় সংসদ নির্বাচন থেকে।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল না হলে কর্তৃত্ববাদ ফিরে আসতো না বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। তবে কাঠামো টেকসই না হলে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও ফ্যাসিবাদে রূপ নিতে পারে এমন শঙ্কা তার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আপনি বাতিল না করতেন, হয়তোবা ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ বাংলাদেশে ফিরে আসতো না। এই রায়ের মাধ্যমে মানুষের আস্থা ফিরে আসবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদি আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে টেকসই করতে চান, তাহলে আপনি এমন একটা কাঠামো তৈরি করতে হবে আপনাকে, যে কাঠামোটা আর কখনো নিজেও কর্তৃত্ববাদ বা ফ্যাসিবাদকে ফিরিয়ে না আসে। সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীর মতে গণতন্ত্রকে এগিয়ে নিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে সফল হয়েছে। গণতন্ত্রের মৌলিক কাঠামো হিসেবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দিয়েছে আদালত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া এবং তার অধীনে নির্বাচন হওয়াতে মানুষের ভোটাধিকার সুনিশ্চিত হয়েছিল। সুতরাং মানুষের কাছে এটা প্রমাণিত হয়েছে যে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা সঠিক একটা মেকানিজম, যেটা বাংলাদেশে কাজ করেছে। আদালতের কাছে মূল বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামো কিনা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা আমরা আর্গুমেন্ট করেছি যে হ্যাঁ, এটা মৌলিক কাঠামো গণতন্ত্রের স্বার্থে এবং আমাদের দেশের মানুষের ভোটাধিকারের স্বার্থে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐক্য তৈরি হয়নি। জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়ার কিছু অংশে নোট অফ ডিসেন্ট আছে বেশ কিছু রাজনৈতিক দলের। রাষ্ট্রের সংস্কার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের ব্যবধানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবের ঢাকা সফরকে দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। খলিলুর অজিতের দ্বিপাক্ষিক বৈঠক দুই দেশের সম্পর্কে যেমন স্থিতিশীলতা আনবে, তেমনি বাংলাদেশ ভারতের অভিন্ন বন্ধু হওয়ায় ভুটানের শীর্ষ পর্যায়ের সফর আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করেন তারা। শাতিলা শারমিনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আশ্রয় দেওয়ার পরেই ঢাকা দিল্লি সম্পর্ক উত্তপ্ত হতে শুরু করে। অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরত পাঠাতে চিঠি দিলেও এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি দেশটি থেকে। সবশেষ 13 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত আনার কথা জানান কয়েকজন উপদেষ্টা। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভারতের দিল্লিতে কলম্বো নিরাপত্তা কনক্লেভের 7ম অধিবেশনে অংশ নেন উপদেষ্টা খলিলুর রহমান। এর আগে বুধবার দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান তিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এ বৈঠকে আসন্ন নির্বাচন ঘিরে দিল্লির শঙ্কা সহ নিরাপত্তা ইস্যুতে দুদেশের অবস্থান কতটা পরিষ্কার হলো তা ভবিষ্যৎ বলে দেবে। এছাড়া শেখ হাসিনাকে ফেরত আনতে শুধু অন্তর্বর্তীকালীন নয়, পরবর্তী নির্বাচিত সরকারকেও কূটনৈতিক ও রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। ইলেকশন ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়ে আলোচনা হবে। নিরাপত্তাজনিত কনসার্নগুলি আছে সেগুলি নিশ্চিতভাবেই ভারত তুলে ধরবে এবং সেই জায়গাতে সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা ও নির্মাণে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছে সেখানে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিক্ষা ও নির্মাণে শ্রদ্ধা জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনের ব্যবধানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবের ঢাকা সফরকে দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এ বিষয়ে সাতিলা শারমিনের রিপোর্টটি দেখে আসবো আমরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আশ্রয় দেওয়ার পরেই ঢাকা দিল্লি সম্পর্ক উত্তপ্ত হতে শুরু করে। অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরত পাঠাতে চিঠি দিলেও এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি দেশটি থেকে। সবশেষ 13 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত আনার কথা জানান কয়েকজন উপদেষ্টা। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভারতের দিল্লিতে কলম্বো নিরাপত্তা কনক্লেভের 7ম অধিবেশনে অংশ নেন উপদেষ্টা খলিলুর রহমান। এর আগে বুধবার দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান তিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এ বৈঠকে আসন্ন নির্বাচন ঘিরে দিল্লির শঙ্কা সহ নিরাপত্তা ইস্যুতে দুদেশের অবস্থান কতটা পরিষ্কার হলো তা ভবিষ্যৎ বলে দেবে। এছাড়া শেখ হাসিনাকে ফেরত আনতে শুধু অন্তর্বর্তীকালীন নয়, পরবর্তী নির্বাচিত সরকারকেও কূটনৈতিক ও রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। ইলেকশন ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়ে আলোচনা হবে। নিরাপত্তাজনিত কনসার্নগুলি আছে সেগুলি নিশ্চিতভাবেই ভারত তুলে ধরবে এবং সেই জায়গাতে আমার মনে হয় যে নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের অবস্থানটা তুলে ধরবে। বেশ কিছুদিন স্থবিরতার পরে নতুন করে একটা সম্পর্ক আবার স্বাভাবিক করার দিকে এগোনো যায় কিনা এই চেষ্টাটা হচ্ছে। গেলাম ধরে নিয়ে আসলাম ওরকম না, যে কারণে আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এটা সময় সাপেক্ষ। নতুন সরকারকে খুব স্বাভাবিকভাবেই বিষয়টাকে রাজনৈতিকভাবে এবং পররাষ্ট্র নীতির মাধ্যমেই করতে হবে। অন্যদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আরেকটি প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবে 3 দিনের রাষ্ট্রীয় সফরে 22 নভেম্বর ঢাকায় আসছেন। ঢাকা সফর শেষে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। নির্বাচনের আগে ভুটানের প্রধানমন্ত্রীর এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অভিন্ন বন্ধু ভুটানের মাধ্যমে দিল্লি ঢাকার সঙ্গে সম্পর্ক পুনরস্থাপনের চেষ্টা করতে পারে বলেও মনে করেন তারা। যদিও আঞ্চলিক কূটনীতির চেয়ে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নই এ সফরে প্রাধান্য পাবে বলে মত তাদের। নির্বাচনের আগে এই ধরনের সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা ও নির্মাণে শ্রদ্ধা জানাচ্ছেন 3 বাহিনী প্রধান। সরাসরি যাচ্ছি সেখানে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাচ্ছিলেন ৩ বাহিনী প্রধান। সাইবার জালিয়াতি, প্রতারণা ও মানহানির মতো অপরাধ যেন নিত্যদিনের ঘটনা। এ অপরাধের কারণে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ চালু করেছে সাইবার সাপোর্ট সেন্টার, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব, দক্ষ তদন্তকারী দল ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞরা ২৪ ঘন্টায় নগরবাসীর সেবায় নিয়োজিত থাকবে। সশরীরে কিংবা ঘরে বসে হটলাইনে ফোন করে, ইমেইল বা ফেসবুক পেজে গিয়ে জানানো যাবে অভিযোগ। বেড়েই চলেছে সাইবার অপরাধ। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এ ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে অপরাধ বাড়ছেই। ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, আপত্তিকর মেসেজ প্রদান, প্রেমের ফাঁদ, বিয়ে, বিকাশ সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এ প্রতারণা যেন থামছেই না। একজনের ফেস কেটে আরেকজনের ফেসের মধ্যে লাগিয়ে দিচ্ছে, তারপরে টাকা পয়সা আত্মসাৎ করতেছে। এই টাইপের যে অকারেন্সগুলো ঘটছে, এগুলো আসলে ডিজিটাল যে অ্যাক্ট আছে, এই অ্যাক্টের আন্ডারে আসলে সমাধান হচ্ছে না। বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ, এগুলোতে মানুষকে লোভ দেখায়, বলে অল্প টাকায় ব্যবসা করা যাবে। বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে মানুষের শত শত হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। সাইবার অপরাধের শিকার ভুক্তভোগীরা বেশিরভাগ ক্ষেত্রেই পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ করেন। এ ধরনের অপরাধ বন্ধে চান বিশেষ ইউনিট, যেগুলোর মাধ্যমে গুজব ছড়াচ্ছে। তো সেই আইডিগুলোকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি। বর্তমান প্রেক্ষিতে এইরকম সাইবার সমাধান যে কিভাবে করা যায়, ওইটা পদক্ষেপটা প্রয়োজন। নগরবাসীকে সাইবার অপরাধ থেকে রক্ষা করতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগে চালু হলো সাইবার সাপোর্ট সেন্টার। ডিএমপি কমিশনারের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে চালু হয়েছে এই কার্যক্রম।
ডিএমপি কমিশনার জানান, যে কোনো সাইবার অপরাধের শিকার ভুক্তভোগীরা 24 ঘন্টায় এই সেন্টারে সেবা নিতে পারবেন। সশরীরে উপস্থিত না হয়েও হটলাইন নম্বরে ফোন করেও নেওয়া যাবে সেবা। ফেসবুক পেজ ও ইমেইলেও জানানো যাবে অভিযোগ। এই সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে শুধু অপরাধ তদন্তই সহজ হবে না, বরং মানুষ আরও আস্থার সঙ্গে পুলিশের কাছে এগিয়ে আসতে পারবেন। সামাজিক মাধ্যম, অনলাইন জগতে যারা হয়রানি বা প্রতারণার শিকার হন, বিশেষ করে নারী ও কিশোরীরা, তাদের নিরাপদ নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব। প্রতারণা বা জালিয়াতির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে থাকবে অত্যাধুনিক ল্যাব, দক্ষ তদন্তকারী দল ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ। ডিবির সাইবার উত্তর ও দক্ষিণ বিভাগের সমন্বয়ে চলবে কার্যক্রম। একজন অতিরিক্ত উপকমিশনারের নেতৃত্বে 12টি ডেস্কে চলবে সেবা প্রদান। 24 ঘন্টার সাপোর্ট টিম থাকবে, যারা নাগরিকদের অভিযোগ দ্রুত গ্রহণ, বিশ্লেষণ এবং সমাধানে কাজ করবে। আমাদের লক্ষ্য স্পষ্ট, প্রযুক্তি নির্ভর, সময় উপযোগী ও প্রমাণ ভিত্তিক পুলিশি সেবা নিশ্চিত করা। সাইবার সেন্টারে অনলাইন হয়রানির শিকার নারী ও কিশোরীরা পরিচয় গোপন রেখেও নিরাপদে অভিযোগ জানানোর সুযোগ পাবেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে রাজশাহী বিভাগে শুরু হলো পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট। রাতভর চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় এই বিশেষ অভিযানে 63 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 8 জন চিহ্নিত অপরাধী। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। বৃহস্পতিবার মধ্যরাত একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শুরু হয় পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট। রাজশাহী রেঞ্জ পুলিশের 2 জন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে 4টি দলে বিভক্ত হয়ে 2 শতাধিক পুলিশ অভিযান চালায়। এই 2 জেলার চিহ্নিত চোর, ডাকাত, অস্ত্র ও মাদক কারবারিদের ধরতে তাদের বাড়ি ও অপরাধ স্পটগুলোতে চলে চিরুনি অভিযান। বিভিন্ন মামলায় পলাতক আসামিদের ধরতেও হানা দেয় পুলিশ। শুক্রবার সন্ধ্যা 7টা পর্যন্ত চলা অভিযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে 41 জন ও নওগাঁ থেকে 22 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে 8 জন চিহ্নিত ডাকাত ও বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী রয়েছেন। পুলিশ উদ্ধার করে 10টি দেশীয় অস্ত্র ও মাদক দ্রব্য। এই অভিযানে মূলত মাদক ব্যবসায়ী, তারপর হচ্ছে ডাকাত, চোর, ছিনতাইকারী, নিয়মিত মামলার আসামি, যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে সেগুলি। এই অভিযান জোরদার করার দাবি স্থানীয়দের। রাত্রি লাগলে সন্ধ্যার পরই গাড়ি ডাকাইতে হয়, মানুষ চলতে পারে না রোডে, মানুষের প্রয়োজন থাকলেও মানুষ চলতে পারে না, এটা বিরাট সমস্যা। এই অভিযান মাঝে মধ্যে পরিচালিত হলে ভালো হবে। পুলিশ জানায়, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমনে পর্যায়ক্রমে পুরো বিভাগে এই অভিযান চলবে। ইলেকশনকে সামনে রেখে মূলত একটি ইতিবাচক এবং সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য আমরা এই অভিযান পরিচালনা করছি এবং এই অভিযানটি চলতে থাকবে। গত 9 নভেম্বর পদ্মার চরে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান অপারেশন ফার্স্ট লাইট পরিচালিত হয়। এতে 67 জন গ্রেপ্তার ও উদ্ধার হয় 10টি আগ্নেয়াস্ত্র। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ডলার সংকট কাটিয়ে এলসি খোলার জটিলতা কমায় গাড়ি আমদানি যেমন বেড়েছে, তেমনি রাজনৈতিক কর্মসূচি ও আসন্ন নির্বাচন সামনে রেখে চলছে গাড়ি কেনার হিড়িক। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে শুধু চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া 3500 গাড়ি বিক্রির জন্য শোরুমে চলে গেছে। তবে খরচ কমাতে মূল্যবান ব্র্যান্ডের পরিবর্তে রিকন্ডিশনড গাড়ি আমদানি হচ্ছে শতভাগ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য মতে চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে 9টি বিশেষায়িত জাহাজে আসা 3504টি গাড়ি খালাস করা হয়েছে। আর এক্ষেত্রে রাজস্ব আদায় হয়েছে 870 কোটি টাকা। অথচ 2024-25 অর্থ বছরের এই সময়ে গাড়ি আমদানি হয়েছিল 3125টি। গাড়ি আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে 60 কোটি টাকা রাজস্ব বেড়েছে। গত অর্থ বছরের তুলনা আমরা এই বছর প্রায় 400 গাড়ি আমদানি বেশি হয়েছে এবং রাজস্ব 60 কোটি টাকা বেশি হয়েছে। আগে আমদানি করা গাড়ি বিক্রির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরকে অলিখিত শোরুম হিসেবে ব্যবহার করা হলো। হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সে প্রবণতা অনেকটা কমে এসেছে। চট্টগ্রাম বন্দরের 1250টি গাড়ি রাখার ধারণ ক্ষমতার 2টি শেডে বর্তমানে গাড়ি আছে মাত্র 867টি। এর মধ্যে আবার খালাস প্রক্রিয়ায় থাকা 767টি গাড়ি 1 মাসেরও কম সময়ে আমদানি করা। এ পর্যন্ত আমাদের যে গাড়ি আছে এখানে প্রায় 867 ইউনিটের মতো গাড়ি আছে আমাদের। সেই গাড়িগুলোর মধ্যে
100টা গাড়ি আছে যেটা 30 দিন অতিবাহিত হয়ে গেছে অকশনের জন্য, আরও প্রায় 600-র উপরে গাড়ি আছে যেগুলো অন প্রসেস ডেলিভারি যাচ্ছে, 30 দিন অতিক্রান্ত এখনো হয়নি। আন্তর্জাতিক বাজারে গাড়ির দাম তুলনামূলক কম হলো বাংলাদেশে আমদানি করা গাড়ির বিপরীতে 800 থেকে 850% শুল্ক আরোপ করা হয়। ডলার সংকট কেটে যাওয়ার পাশাপাশি এড়ানো যাচ্ছে এলসি খোলার জটিলতা, আর তাই বেড়েছে গাড়ি আমদানি। তার সাথে নতুন করে যুক্ত হচ্ছে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া রাজনৈতিক অঙ্গনও সচল হতে শুরু করেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। আর সব মিলিয়ে বাংলাদেশে গাড়ি বেচাকেনা বাড়ছে, এমনটি বলছেন বারবিডার নেতারা। কয়েক বছর আগেও রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জ, জাগুয়ার, হেরিয়ারের মতো বিখ্যাত ব্র্যান্ডের মূল্যবান গাড়ি আমদানি হলো এখন পরিস্থিতি পাল্টে গেছে। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহারের জন্য কম দামে রিকন্ডিশন গাড়ি আমদানি হচ্ছে পুরো দমে। তবে বন্দর ও কাস্টমসের তথ্য নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে গাড়ি ব্যবসায়ীদের। গাড়ি আমদানি কিছুটা বাড়লেও সেটা কিন্তু নির্বাচনকে সামনে রেখে বা দেশের স্থিতিশীল অবস্থা যদি আসে তখন কিছু গাড়ি বিক্রি হবে মনে করতেছে অনেকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি এটা জাস্ট পরিসংখ্যান, আমাদের বেচা কেনার অবস্থা খুবই খারাপ। গাড়ি বন্দর থেকে খালাস হওয়া মানে বেচা কেনা বেশি হওয়া না, সত্যিকার অর্থে বেচা কেনা এখনো নির্বাচনী বেচা কিনা কিংবা লোকালি বেচা কিনা এখন ওরকম লাগেনি। চট্টগ্রাম এবং মোংলা বন্দরে বছরে 15 থেকে 20,000 গাড়ি খালাস হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জ্বালানি তেল বিক্রি হচ্ছে ভাসমান ট্রলারে, নাম দেওয়া হয়েছে ভাসমান পাম্প। কোনো অনুমোদন না থাকলেও কিশোরগঞ্জের ভৈরব থেকে বাজিতপুর ও নিকলি এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পর্যন্ত অন্তত 9টি ভাসমান পাম্প কাজ করে। এতে তৈরি হয়েছে অগ্নি ঝুঁকি। শিগগিরই এসব অনুমোদনহীন নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও বিআইডব্লিউটি এর। ফজলুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদীতে পন্টুনে স্থাপন করা হয়েছে তেলের পাম্প। সেখান থেকে বিশেষ ট্রলার বা ভাসমান পাম্পে করে তেল পরিবহন করে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন এলাকায়। কিশোরগঞ্জের ভৈরবের যমুনা অয়েল কোম্পানি থেকে একটি ভাসমান পাম্প দৈনিক 1 লাখ লিটার এবং পদ্মা অয়েল কোম্পানি থেকে প্রতিদিন 5টি ভাসমান পাম্প 1 লাখ লিটারের বেশি তেল সরবরাহ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বিভিন্ন হাট বাজারে কয়েক বছর ধরে সরবরাহ করে আসছে। ট্রলারের ওপরে স্টিলের ছাদে পাইপলাইন ও মিটার স্থাপন করা হয়েছে। খোলা তেল হওয়ায় রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। কোনো অনুমোদন না নিয়ে প্রকাশ্যে এমন বাণিজ্যে ক্ষুব্ধ এলাকাবাসী। কাগজপত্রের জন্য আবেদন করেছি আপনার বিআইডব্লিউটি এর কাছে। আমাদের এখন বর্তমানে কিছু কাগজপত্র নাই, কিছুদিনের মধ্যে আমরা কাগজপত্র হাতে পেতে পারি। কাগজপত্র নাই, আমি কথা বলবো ছোট নৌকার মাঝে সোয়া টোয়া দিয়া ডালা তেল নিতেছে, দুই তেল বা বাস হইয়া বাস্ট হইতে পারে বা আগুন লাগতে পারে। তেল বেচা কেনা করে এই নৌকার মাধ্যমে, তো এটা যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এটা দায়ভার কে নেবে? শিগগিরই এসব অনুমোদনহীন নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও বিআইডব্লিউটি এর। আমরা সংশ্লিষ্ট বিষয়ে আমরা সহ বিআইডব্লিউটি এবং প্রশাসনে যৌথ অভিযান পরিচালনা করব। আর এইসব বিষয়ে তাদের বৈধ কোনো কাগজপত্র যদি না থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 7-8টি ফ্লোটিং পাম্প বিদ্যমান, তার মধ্যে একটিরই মাত্র কাগজ রয়েছে। অবৈধভাবে চলাচলের জন্য আমি দ্রুততার সহিত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভৈরব থেকে বাজিতপুর ও নিকলি এবং ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পর্যন্ত 9টি ভাসমান পাম্প কাজ করে। সময় সংবাদ, ভৈরব। ব্রাজিলের বেলেমে চলমান জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। এতে ভস্মীভূত হয়েছে বেশ কয়েকটি প্যাভিলিয়ন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর শেষ পর্যায়ের দর কষাকষিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং অর্থায়ন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। ব্রাজিলের বেলেমে বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে আগুন লাগে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে। সম্মেলন কেন্দ্রের প্রবেশমুখে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড সহ এশিয়ার বিভিন্ন দেশের প্যাভিলিয়ন সংলগ্ন একটি ফাঁকা জায়গায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কয়েকটি প্যাভিলিয়নে।
জরুরি ঘোষণা দিয়ে সবাইকে সম্মেলন কেন্দ্র ত্যাগ করতে বলা হয়। পরে নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইন্ডিয়া এবং ইতালির প্যাভিলিয়ন, বিশেষ করে এডিবি বা আফ্রিকান ব্যাংকের হয়তো ওখানে তখন দেখি যে আগুন জ্বলতেছে এবং ধোঁয়া চড়তেছে। আমরা যেটা এন্ট্রি গেট, আপনারা জানেন যে বাংলাদেশ প্যাভিলিয়নটা এন্ট্রি গেটের একেবারেই মুখে, সেই দিক দিয়ে আমরা বাংলাদেশ প্যাভিলিয়নে যারা ছিলাম সবাই বের হয়ে আসি। এদিন অংশগ্রহণকারী দেশগুলোর প্যাভিলিয়ন সহ পুরো সম্মেলন স্থলে ছিল শেষ মুহূর্তের ব্যস্ততা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং স্বল্পোন্নত দেশগুলো নিজস্ব প্রস্তাবের পাশাপাশি জোটবদ্ধ হয়ে বিভিন্ন ইস্যুতে সকাল থেকেই দর কষাকষি চালিয়ে যাচ্ছিল। এর মধ্যে ব্যাঘাত ঘটায় আগুনের ঘটনা। তবে সমাপনী দিনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং অর্থায়ন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফাইন্যান্সিং মেকানিজম আলোচনা এসছে এবং তারা বলছে যে আমরা এই কপ থেকে ফাইন্যান্স কপ হিসেবে তারা বলতে চাচ্ছে। আমরা আশা করছি যে এই প্রেসিডেন্সিয়াল ডিসকাশন বা প্রেসিডেন্সিয়াল নেগোসিয়েশনের একটা বড় আউটকাম হবে ফাইন্যান্স, এবং আমরা আশা করব যে আমাদের যে দাবিগুলি সেই দাবিগুলি ডিসিশনে থাকবে। ফসিল ফুয়েল লবি, এটা বলতেই হয় যে এখানে ফসিল ফুয়েল স্ট্রং লবি, এটা আমরা আজারবাইজান থেকে দেখেছি এবং এখানেও কিন্তু একটা বড় স্ট্রং লবি কাজ করছে যাতে এটা নিয়ে কোনো সিদ্ধান্ত না হয়। শেষ দিনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের জলবায়ু সম্মেলনের সার্বিক বিষয়ে বক্তব্য রাখার কথা রয়েছে। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনা, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থায়ন দেয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডায় শেষ মুহূর্তের দর কষাকষি চলছিল। সমাপনীর ঠিক একদিন আগে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা পুরো আয়োজনে ছন্দপতন ঘটায়। এবার শেষ মুহূর্তে কি ফলাফল আসে, কতটা ইতিবাচক ফলাফল আসে সেটি দেখার অপেক্ষায় স্বল্পোন্নত দেশসহ পুরো বিশ্ব। ব্রাজিলের বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 114 বাংলাদেশি সহ 468 বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া এবং জাল পারমিট ব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। বৈধ কাগজপত্র না থাকা, বাসস্থান পরিবর্তনের তথ্য গোপন এবং জালনথি ব্যবহারের অভিযোগে মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক করা হয় 114 বাংলাদেশি সহ 4 শতাধিক বিদেশিকে। স্থানীয়দের ধারাবাহিক অভিযোগের ভিত্তিতেই বাণিজ্যিক এলাকা, সবজি খামার, নির্মাণাধীন ভবন সহ বিভিন্ন স্থানে 1886 বিদেশির কাগজপত্র যাচাই করে নানা অনিয়মের প্রমাণ পায় কর্তৃপক্ষ। যেই পরিমাণে অপারেশন চলতেছে, আমরা সব সময় একটা আতঙ্ক ভয়াবহর ভিতরে থাকি। আটকদের মধ্যে তালিকার শীর্ষে রয়েছেন মিয়ানমারের 175 জন। এছাড়া ইন্দোনেশিয়ার 67, নেপালের 20, পাকিস্তানের 16, ভারতের 11 জন নাগরিক রয়েছেন। ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন এবং কম্বোডিয়ার 1 জন করে আটক হয়েছেন। আটকদের কেলান্তান, পেরাক এবং সেলাঙ্গরের ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। চলতি বছরের শুরু থেকেই 18 নভেম্বর পর্যন্ত দেশটিতে প্রায় 84,000 বিদেশি নাগরিক আটক হয়েছেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গেল মৌসুমে বিপিএলে অভিষেক হয় ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে দলটির সঙ্গে ছিলেন আরেক পাকিস্তানি সাবেক ক্রিকেটার সাইদ আজমল। এবার ঢাকা দলের সঙ্গে যুক্ত হলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার। 2011 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান শোয়েব। এরপর প্রদর্শনী ম্যাচ খেললেও স্বীকৃত কোনো টি-20 লিগে খেলেননি বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বোলার। খেলোয়াড়ি জীবনে বিপিএলে না খেললেও এবার বিপিএল এর সঙ্গে যুক্ত হচ্ছেন 50 বছর বয়সী সাবেক ক্রিকেটার। অবশ্য এর আগে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে শোয়েব আখতারের। 2010 সালে এনসিএল টি-20তে সাইক্লোনস অফ চট্টগ্রামের হয়ে খেলেছিলেন কয়েকটি ম্যাচ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বাহিনী দিবসে বীর শহীদদের স্মরণ, শিক্ষা ও নির্মাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, ফুল দিলেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানও। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার মধ্যে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের, মত বিশেষজ্ঞদের। কাঠামো টেকসই না হলে রূপ নিতে পারে ফ্যাসিবাদে। এবং নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরে সম্পর্ক স্থিতিশীল করার সুযোগ দেখছেন বিশ্লেষকরা। দিল্লিকে ইতিবাচক বার্তা দেবে ভুটানের প্রধানমন্ত্রীর সফরও। এ ছিল আন্তর্জাতিক সময়। দুঃখিত, এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়।